Good afternoon and welcome to my and us on preposition part 4 preposition যে তিনটি ক্লাস নিয়েছিলাম প্রথম দুটি ক্লাসে ছিল জেনারেল রুলসগুলো প্র্যাকটিস করেছিলাম দেখিয়েছিলাম উইথ এক্সাম্পল সহ আর পার্ট নাম্বার 3 ক্লাস নাম্বার 3 তে এক্সাম্পল প্র্যাকটিস করেছিলাম তোমরা বেশ সাড়া দিয়েছো থ্যাংক ইউ ফর দ্যাট তো আজকে সে ব্রেকিতে আমরা ক্লাস নাম্বার 4 আজকেও অ্যাগেইন আমরা চেষ্টা করব কয়েকটা প্যাসেজ বা মিনিমাম দুইটা প্যাসেজ প্র্যাকটিস করতে চলো তাহলে ফার্স্ট প্যাসেজটা শুরু করি দেখো a great part Arabia that means Arab বলছে is desert বলছে যে আরবের একটা বড় অংশ জুড়েই ডেজার্ট অর্থাৎ ডেজার্ট মানে কি মরুভূমি here and there is সিঙ্গেল লাইনটা হচ্ছে here and there is nothing but rock and sand অর্থাৎ এখানে রক অ্যান্ড স্যান্ড অর্থাৎ পাথর এবং বালি ছাড়া কিছু নেই বললেই চলে মরুভূমির কথা বলা হচ্ছে The sand is so hot at the daytime that you cannot walk dash foot বলছে যে নাম্বার বি দ্য স্যান্ড ইজ সো হট দ্যাট হট অ্যাট দ্য ডে টাইম অর্থাৎ দিনের বেলা বালি এত উত্তপ্ত থাকে যে তুমি সেখানে খালি পায়ে হাঁটতে পারবে না তো একটু কয়েকটা লিখি তারপরে আমরা সলভ করতে চেষ্টা করবো ব্যাসটা একটু বড় আছে একটু মনোযোগ দিয়ে দেখবে you cannot walk dash feet especially dash daylight অর্থাৎ দিনের আলো যতক্ষণ থাকে ততক্ষণ আচ্ছা আমরা এই তিনটা সলভ করি তো নাম্বার এ থেকে আবার শুরু করি এ গ্রেট পার্ট আমাদের সাথে জয়েন করেছে যারা তাদেরকে একটু থ্যাংক ইউ জানিয়ে অবশ্যই এলিনা ওয়ালাইকুম আসসালাম সালাম জানিয়েছে রোল নাম্বার 215 এলিনার আসল নামটা হচ্ছে জেরিন থ্যাংক ইউ জেরিন একেবারে প্রথম দিন থেকে ক্লাসগুলো অ্যাটেন্ড করছো পাশাপাশি দেখতে পাচ্ছি সুজানা মণি নমস্কার জানিয়েছে নমস্কার আরও আছে সুজানা মণির রোল হচ্ছে 465C2B ওকে তো নাম্বার এ গ্রেট পার্ট ড্যাশ অ্যারাবিয়া আরবের একটা বড় অংশ এর এই যে বললাম এর শব্দ এর অর্থে কি বুঝাবে আমরা যে এর বলি এর অর্থে অফ আরব এর গ্রেট পার্ট অফ অ্যারাবিয়া যারা সাথে আছো তারা প্রতিদিনের মতো উত্তরগুলো ঝটপট লিখে ফেলতে পারো এ বি সি এইভাবে লিখে তাহলে আমার তো বুঝতে সুবিধা হবে এবং আমি তোমাদের নামগুলো অ্যানাউন্স করবো সো নাম্বার এটা ছিল অফ ইজ ডেজার্ট হেয়ার অ্যান্ড দেয়ার ইজ নাথিং বাট রক অ্যান্ড স্যান্ড এখানে রক অ্যান্ড স্যান্ড অর্থাৎ পাথর এবং বালি ছাড়া কিছুই নেই দ্য স্যান্ড ইজ সো হট দ্যাট অ্যাট দ্য ডে টাইম বিশেষ করে দিনের বেলা বালিগুলো এত উত্তপ্ত থাকে যে ইউ ক্যানট ওয়াক ড্যাশ ফুট তুমি খালি পায়ে হাঁটতে পারবে না
তো ফুট ড্যাশ ফুট মানে হচ্ছে এখানে অর্থাৎ পা দ্বারা হাঁটা, দ্বারা দেওয়া করতে উইথ হবে, উইথ ফুট। ওয়াক অন ফুট, এখানে অনও কিন্তু উত্তর হয়, ওয়াক অন ফুট, অর্থাৎ পায়ে হাঁটা অথবা পা দ্বারা হাঁটা যেটা বলা হচ্ছে। নাম্বার বি এর উত্তর ওয়াক অন ফুট। সাথে জয়েন করেছে নিঝরা, থ্যাংক ইউ। এবং সাথে আছে আরও নতুন করে এখানে আজকে জয়েন করেছে আবার তানজুমা খান, আরও আছে মৌশিলা আক্তার, থ্যাংক ইউ অল। তো উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো একটু। নাম্বার বি হলো, সি হচ্ছে স্পেশালি, বিশেষ করে ড্যাশ ডে লাইট, বিশেষ করে যখন দিনের আলো থাকে। তাহলে সি এর উত্তরটা কি হবে? অর্থাৎ সি এর উত্তরটা হবে সময়। ডে লাইট মানে হচ্ছে সময়, সময় বোঝালে ডিউরিং হয়, স্পেশালি ডিউরিং। অর্থাৎ সময় বলতে এখানে কিন্তু যে আমরা অ্যাট ব্যবহার করেছিলাম, এটা শুধু ঘড়ির সময় না, একটা দিনের একটা নির্দিষ্ট অংশ, যেমন সকাল বিকাল দুপুর, এখানে দিনের একটা অংশ, সূর্য যখন বেশি উত্তপ্ত থাকে সেই সময়টার কথা বলা হচ্ছে। স্পেশালি ডিউরিং ডে টাইম, বিশেষ করে দিনের বেলা ওখানে হাঁটা একেবারেই অসম্ভব হয়ে যায় খালি পারে। পয়েন্টটা দেখো, here and there are স্প্রিং। এই স্প্রিং মানে কি? স্প্রিং এর কিন্তু অনেকগুলো অর্থ আছে। এখানে স্প্রিং এর মানে হচ্ছে ঝর্ণা। আর যেহেতু দিয়েছে স্প্রিংস ড্যাশ here and there are springs dash water that came from একটা বিভূষণ, যদিও এটা আমাদের ক্লুতে নেই। তো কি বললাম যে ডি নাম্বার ড্যাশ ওয়াটার came from dash the ground, তো কি হলো যে এখানে ড্যাশ, এখানে হিয়ার অ্যান্ড দেয়ার, সেখানে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো স্প্রিংস মানে ঝর্ণা আছে। ড্যাশ ওয়াটার ডিউরিং ওয়াটার দ্যাট কেম ফ্রম ড্যাশ দ্য গ্রাউন্ড, যেগুলো গ্রাউন্ড মানে মাটির নিচে থেকে চলে এসছে। যারা সাথে আছে উত্তর দেওয়ার চেষ্টা করো। নাম্বার ডি ই, ড্যাশ ওয়াটার। উত্তর দেওয়ার জন্য একটু সময় দিলাম আমি, তাহলে পরের লাইনে যাই, চেষ্টা করো উত্তর দিতে। তোমাদের হাতে ডি ই উত্তর দেওয়ার জন্য রয়ে গেল। এই গ্রাউন্ডটা হচ্ছে so deep that the sun cannot dry it, অর্থাৎ এই যে স্প্রিংগুলো, একটা বিষয় হয়তো মনে হতে পারে যে মরুভূমিতে যে স্প্রিংগুলো আছে, ঝর্ণাগুলো আছে, মরুভূমিতে যেহেতু প্রচণ্ড উত্তপ্ত সূর্যের আলোতে যে বালি বা রকগুলো গরম থাকে সেজন্য, তাহলে ঝর্ণার মধ্যে পানি থাকে কীভাবে? পানি তো শুকিয়ে যাওয়ার কথা, কিন্তু পানির স্তরগুলো এত নিচে, যে মানে হচ্ছে যে এত নিচে থেকে অর্থাৎ হচ্ছে ঝর্ণাগুলো যে পানিগুলো যে নামে সেখানে এত ডিপ, সেটা আর সূর্যের আলো সেখানে পৌঁছায় না ঠিক মতো যে সেই পানিগুলো শুকিয়ে দিবে। মরিয়ম আক্তার আসসালামু আলাইকুম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ডি এর উত্তর পেয়েছি ইনটু, জেরিন বলছে ইনটু ডি এর উত্তর। তো হেয়ার অ্যান্ড দেয়ার আর স্প্রিংস ড্যাশ, ডি এর উত্তরটা তাহলে আমরা করে ফেলি না, স্প্রিং ড্যাশ পানির, হ্যাঁ পানির ঝর্ণা,
যে যারা উত্তর লিখেছো বা ভাবছো তারা ভাবো, দেখো পানি এর, এই এর অর্থে কিন্তু এখানে হবে উত্তরটা স্প্রিংস অফ। এছাড়া স্প্রিংস অফ শব্দটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সরাসরি ব্যবহৃত হয়। এছাড়া আরেকটা অর্থ হচ্ছে পানি এর অর্থাৎ পানির ঝর্ণা, স্প্রিংস অফ। EF চেষ্টা করো কি হতে পারে। এরপর দেখো wherever there is a spring, অর্থাৎ যেখানেই স্প্রিং আছে, অর্থাৎ যেখানেই ঝর্ণা আছে, trees grow tall and graceful, অর্থাৎ যেখানেই এই ঝর্ণাগুলো আছে তার চারিদিকে ট্রিগুলো খুব বড় বড় এবং খুব গ্রেসফুল, অর্থাৎ দেখতে খুব সুন্দর এরকমভাবে জন্মায়। গ্রেসফুল ড্যাশ ইট। সো EFG তিনটেই ছেড়েলাম তোমাদের জন্য, একটু দেখো চেষ্টা করো এর উত্তরগুলো। কেউ নাম্বারের উত্তর কি হতে পারে একটু দেখি তাহলে। পানির গভীর থেকে চলে আসে, তাই তো? কাউসার আহমেদ। আচ্ছা, এর উত্তরটা কি হতে পারে? এর জন্য আমি একটু হেল্প করছি, সেটা হচ্ছে দেখো যে here and there are springs of water that came from dash the ground, পানির গভীর থেকে চলে আসে। এই যে পানির নিচে থেকে চলে আসে, নিচে অর্থে আমরা কোন সব প্রিপোজিশনটা ইউজ করতাম? নিচে বলতে আমরা কোনটা ব্যবহার করতাম? নিচে অর্থাৎ আন্ডার, তাই তো? আন্ডার দ্য গ্রাউন্ড। সো উত্তরটা হবে আন্ডার। তাহলে দেখো অর্থটা মিলে যাচ্ছে, ফ্রম আন্ডার দ্য গ্রাউন্ড, একবারে পানির গভীরতে চলে আসে। সো ডিপ দ্যাট দ্য সান ক্যান নট ড্রাই ইট ড্যাশ, দ্য সান ক্যান নট ড্রাই ইট, শুকিয়ে ফেলা। ড্রাই কি হবে সাথে? দ্য সান ক্যান নট ড্রাই ইট ড্যাশ। তানিয়া মির্জাবিন তন্নি, থ্যাংক ইউ ফর জয়নিং মাই ক্লাস। ড্রাই ইট আউট। আজকে প্যাচটা কি একটু কঠিন? অনেকেই দেখছি যে আজকে উত্তর একটু কম পাচ্ছি। আশা করছি একটু ভালো করে দেখো, একটু যত সামনের দিকে যাবো একটু কঠিন কঠিন প্যাচ করলে তো ভালো, তাই না? পরের লাইনটা দেখো, লাস্ট লাইন যেটা ছিল, wherever there is, যেখানেই ঝর্ণা আছে, trees grows tall and graceful dash it, এবং গাছগুলো সেখানকার গাছগুলো খুব লম্বা এবং গ্রেসফুল হয় চারিদিকে, ঝর্ণার চারিদিকে, অর্থাৎ যেখানে যেখানে ঝর্ণা আছে তার চারিদিকে গাছগুলো খুব। এই যে বললাম চারিদিকে, সো চারিদিকে অর্থে আমরা কি ব্যবহার করব? কি বললাম? চারিদিকে অর্থে কি ব্যবহার করা যেতে পারে? জের উত্তর কি হবে? চারিদিকে। উত্তরগুলো লিখে ফেলো ঝটপট। জি এর উত্তরটা লেখো, আমি উপরের লাইনগুলো মুছে দিচ্ছি এবং পরের লাইনগুলো লিখছি। জি চারিদিকে এই অর্থে কি হবে? অর্থাৎ ঝর্ণার চারিদিকে সবুজের সমারোহ একটা দেখায়। জি নাম্বার। পরের লাইন দেখো, such a place is called, এই ধরনের যে জায়গাগুলো ঝর্ণার চারিদিকে গাছ এবং এরকম একটা জায়গাকে বলা হয়
জাস্ট এ মিনিট, এই জায়গাগুলো বলা হয় অ্যাওসিস বা অ্যাওয়েসাস। অ্যাওয়েসাস অ্যাওসিস শব্দটা হয়তো নতুন শুনে থাকতে পারো। এই অ্যাওসিস শব্দ অর্থ হচ্ছে মরু উদ্যান, অর্থাৎ মরুভূমির মধ্যে যে একটা একটা ঝর্ণাকে কেন্দ্র করে একটা গাছ বা একটা বাগান বা একটা এরকম উদ্যানের মধ্যে দেখা যায়, সেটাকে বলা হয় অ্যাওসিস। উচ্চারণটা এর নাম মানেটা হচ্ছে মরুদ্যান। তো কি বললো যে এই ধরনের জায়গাগুলোকে মরুদ্যান বলা হয়। So oasis provides habitat মানে হচ্ছে বসবাস উপযোগী একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া, বা এখানে বসবাসকারী বোঝাচ্ছে। অ্যাওসিস হ্যাবিটেন্ট তৈরি করে দেয় কাদের জন্য? অ্যানিমালস and local people, অর্থাৎ যে লোকাল পিপলরা ওখানে থাকে তাদের জন্য এবং পশু পাখিদের জন্য একটা হ্যাবিটেট তৈরি করে দেয়, বসবাস উপযোগী পরিবেশ তৈরি করে দেয় এই অ্যাওসিসটা, অর্থাৎ এই মরুদ্যানটা। সো নাম্বার জি এর উত্তরটা অ্যারাউন্ড। উত্তর দিয়েছে অ্যারাউন্ড, তন্নি উত্তর দিয়েছে, এখানে জেরিনও উত্তর দিয়েছে, এলিনা উত্তর দিয়েছে অ্যারাউন্ড। নাম্বার জি এর উত্তর অ্যারাউন্ড পেয়েছি। আর কেউ কি আছে যে জি এর উত্তরটা গেস করবে? অলরেডি 2-3 জন জি এর উত্তর দিয়েছে। ঈসা আমাদের সাথে জয়েন করেছে, থ্যাংক ইউ ঈসা। তো জি এর উত্তরটা আসলে কি ছিল? জি এর উত্তর ড্যাশ প্লেস। জি এর উত্তরটা হচ্ছে রাইট, অ্যারাউন্ড। যারা যে উত্তর অ্যারাউন্ড লিখেছো তারা একেবারে সঠিক লিখেছো, তাদেরকে থ্যাংক ইউ। তো ব্যাপারটা কি হলো? ট্রিজ গ্রোস টল অ্যান্ড গ্রেসফুল অ্যারাউন্ড ইট, অর্থাৎ এই ঝর্ণার চারিদিকে ট্রিজগুলো যে এর চারিদিকে জন্মায়, এই যে চারিদিকে অর্থে অ্যারাউন্ড বুঝিয়েছে। থ্যাংক ইউ। পরেরটা দেখো তাহলে, সাচ এ প্লেস ইজ কল্ড, কি হবে এই উচ্চারণটা বলেছিলাম, মনে আছে কি? অ্যাওসিস বা অ্যাওসিস। অ্যাওসিস, এই অ্যাওসিস প্রোভাইডস হ্যাবিটেট। অ্যাওসিস অর্থাৎ এই মরুদ্যান এমন ধরনের একটা পরিবেশ সৃষ্টি করে যেখানে ড্যাশ পশু পাখিদের জন্য এবং সাধারণ মানুষের জন্য একটা বসবাস উপযোগী পরিবেশ তৈরি করে দেয়। জন্য, সো এই যে উত্তরটা নিশ্চয়ই কঠিন হবে না, আমি অলরেডি বলে দিয়েছি জন্য। সো লিখে ফেলো ঝটপট কমেন্ট বক্সে এই যে উত্তর কি হতে পারে। এরপরটা দেখো, the location dash oasis has been critical। সো যেহেতু যে উত্তর হয়ে গিয়েছে, আমরা পরের লাইনগুলো মুছে দিচ্ছি, ক্লুগুলো লিখে যাচ্ছি, যারা পারবে ঝটপট উত্তরগুলো লিখে ফেলবে। এইচ এবং আই অলরেডি চলে এসছে। দিস হ্যাজ বিন ক্রিটিক্যাল ইম্পর্টেন্স dash trade and commerce, for dash importance dash trade and commerce in desert areas। অর্থাৎ এই যে অ্যাওসিসের যে ক্রিটিক্যাল একটা গুরুত্ব আছে, একটা যদিও ব্যাপারটা গুরুত্ব আছে ট্রেড অ্যান্ড কমার্স, আর সেই সকল এলাকায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অর্থাৎ ডেজার্ট এরিয়ায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা গুরুত্বটা অপরিসীম।
এইচ এর উত্তর দিয়েছে মৌশিলা ফর, জেরিন ফর, দুজন এইচ এর উত্তর দিয়েছে। তো চলো আমরা দেখে নিই এইচ এর কি হতে পারে। মোহাম্মদ মহিউদ্দিন চলে এসেছে, থ্যাংক ইউ ফর জয়নিং দিস মহিউদ্দিন। মার্জিয়া জাহান, মহিউদ্দিন আসলে যেই আইডিটা চালায়, সো মোস্ট প্রবাবলি আর গার্ডিয়ান, রোল নাম্বার 215 সায়েন্স, মার্জিয়া জাহান, থ্যাংক ইউ। সো উত্তরগুলো লিখে ফেলো। এইচ এর উত্তরটা কি হতে পারে? এইচ ফর, এইচ উত্তরটা হচ্ছে ফর। যারা উত্তর দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ। ফর অ্যানিমেলস অর্থাৎ পশু পাখিদের জন্য এবং সাধারণ মানুষের জন্য এটা একটা বসবাসের উপযোগী পরিবেশ করে দেয়। দ্য লোকেশন ড্যাশ এওইসাস, আই নাম্বার কি হবে? এওইসাস এর, এই এর অর্থে কিন্তু ব্যবহার করছে। আর যখনই আমরা এর একটা শব্দের অর্থ মতো একটা কিছু পাবো তাহলে অবশ্যই অফ হবে। এওইসাস, দ্য লোকেশন অফ এওইসাস হ্যাজ বিন আ ক্রিটিক্যাল ইম্পর্টেন্স ড্যাশ ট্রেড অ্যান্ড কমার্স ইন ডেজার্ট এরিয়াস। ট্রেড অ্যান্ড কমার্সের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো জন্য অলরেডি জন্য বললে কি হতে পারে? নাম্বার জে। ঝটপট উত্তরগুলো লিখে ফেলো যারা আছো লাইনে। নাম্বার জে, জন্যে অলরেডি আমি বলেছি। হ্যাজ বিন আ ক্রিটিক্যাল ইম্পর্টেন্স ড্যাশ ট্রেড অ্যান্ড কমার্স ইন ডেজার্ট এরিয়াস, জন্যে। সো এটার ভাবার প্রয়োজনই পড়ে না, জন্যে মানে হচ্ছে ফর হবে, ফর ট্রেড অ্যান্ড কমার্স। এই ছিল আমাদের ফার্স্ট প্যাসেজ, যারা দেখেছো তাদেরকে থ্যাংক ইউ। আমরা সেকেন্ড প্যাসেজের জন্য চলে যাই। উত্তরগুলো কিভাবে হচ্ছে, যেমন এর অর্থে অফ হচ্ছে, জন্য অর্থে ফর হচ্ছে, চারিদিকে অর্থে অ্যারাউন্ড হচ্ছে, নিচে অর্থে আন্ডার হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এবং মনে রাখতে হবে। পরবর্তী প্যাসেজটা চলে যায়, দেখি যে কি হয়। টাইটানিক মুভি দেখেছো? দেখে নাই এমন কেউ মনে হয় নাই। 1912, সেই ট্র্যাজিক একটা সময়। টাইটানিক মুভিটা যদিও শুরুর দিকে একেবারে রোমান্টিক আর শেষের দিকে পুরোটা ট্র্যাজিক, অর্থাৎ একটা রোমান্টিক ট্র্যাজিক বলা যায়। তো সেই টাইটানিক মুভির যে পুরো বা টাইটানিক জাহাজটা নিয়ে যেই ঘটনাটা ছিল সেটা আমরা প্যাসেজ আকারে প্র্যাকটিস করি। চলো আমরা ইতিহাসে ফিরে যাই। The great ship Titanic was sailed. সেল মানে কি বোঝো? সেল মানে হচ্ছে সমুদ্র যাত্রা করা। কোনো জাহাজ বা নৌযান যখন সমুদ্র যাত্রা করে তখন সেল বলা হয়। ড্যাশ নিউ ইয়র্ক, সেল ড্যাশ নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক থেকে যাত্রা করে ড্যাশ, নিউ ইয়র্ক থেকে কোথায় যাবে? সাউথহ্যাম্পটন। সো নিউ ইয়র্ক থেকে সাউথহ্যাম্পটনের উদ্দেশ্যে টাইটানিক প্রথম তার যাত্রা শুরু করলো। কবে সময়টা? এপ্রিল 10, 1912 সালের সেই এপ্রিলের 10 তারিখ তাদের প্রথম যাত্রা শুরু করলো। She was carrying, she বলতে এখানে কিন্তু টাইটানিক জাহাজকে বলা হচ্ছে। She was carrying কতজন প্যাসেঞ্জার ছিল? 1316 প্যাসেঞ্জার।
1,360 passengers on Titanic for her first, we can also say at the end of the passage for her first and last journey. And crew কতগুলো ছিল? And a crew মানে হচ্ছে জাহাজের নাবিক যারা, তাদেরকে crew বলা হচ্ছে। crew dash 891 891 জন ক্রিউ ছিল 1316 জন যাত্রীর এগেনস্টে। সো টাইটানিকের প্যাসটা শুরু করা হলো। নিশ্চয়ই অনেকে বুঝতে পারছো যারা উত্তরগুলো কি হতে পারে। অলরেডি উত্তরগুলো চলে আসছে। নাম্বার এর উত্তর দিয়েছে মৌসিলা, এর উত্তর দিয়েছে ফ্রম, রাফসান মোমিন ফ্রম। ওকে, এর উত্তর আমরা পেয়েছি, সি এর উত্তরও পেয়েছি, বি এর উত্তর পেয়েছি। বি উত্তর 2 দিচ্ছে রাফসান মোমিন, সি এর উত্তর দিচ্ছে অন। তাহলে আমরা দেখে নিই ঝটপট এ বি সি এর উত্তরগুলো কি হতে পারে। sailed from New York to Southampton, সহজে উত্তর সেটা হয়। আর এটা যেটা তোমরা সহজে ভেবেছিলে যে হতে থেকে আর কি, কোথা হতে যাত্রা শুরু করেছে? ফ্রম নিউ ইয়র্ক থেকে। কোথায় যাবে? সাউথহ্যাম্পটন থেকে। আমরা যদি এখানে ফ্রম না লিখে লিখতাম যে ফর, তাহলে উত্তর হতো ফর নিউ ইয়র্ক। তারা নিউ ইয়র্কের জন্য যাত্রা শুরু করেছিল। কোথায় যাবে? সাউথহ্যাম্পটন। অর্থাৎ বিয়ের উত্তর ঠিকই আছে, সেটা লিখেছো। তো ফ্রম টু হতে পারে। সি এর উত্তর কি হতে পারে? সি এর উত্তর, সিটা কিন্তু একেবারে অনেকে উত্তর লিখেছো অলরেডি। সি এর উত্তর দিন বা তারিখের পূর্বে কি হয়? দিন বা তারিখের পূর্বে কি হয়? সি এর উত্তর লিখেছে রাফসান অন, মৌসিলা লিখেছে অন সি এর উত্তর, এবং মোহাম্মদ মহিউদ্দিন অর্থাৎ হচ্ছে সেও অন লিখেছে সি এর উত্তর। অর্থাৎ মার্জিয়া জাহান, মোহাম্মদ মহিউদ্দিন মানে হচ্ছে মার্জিয়া জাহান, অন সি এর উত্তর অন লিখেছে। সো এইটাই ঠিক, দিন বা তারিখের পূর্বে অন হয়। সো এটা একটা ডেট ছিল, সেজন্য অন হলো। 1922 নেক্সট লাস্ট লাইন হচ্ছে এখানে she was carrying 316 passengers and a crew dash 1891। ডি নাম্বার কতজন ক্রিউ ছিল? 891 জন। ডি এর উত্তর উইথ বলছে। ডি এর উত্তর অনেকে উইথ দিয়েছে, রাফসান মোমিন, মৌসিলা থেকে শুরু করে বেশ কয়েকজন ডি এর উত্তর উইথ দিয়েছে, এবং এলিনা অর্থাৎ ও কিন্তু উত্তর দিচ্ছে ফর। ফর হওয়ার তো আসলে একেবারেই সুযোগ নাই। সো ডি এর উত্তর হতে পারে কি? সম্ভব উত্তর ক্রিউ অফ। এখান থেকে এর অর্থে না, এর অর্থ হতে পারে এর ক্রিউ সংখ্যা ছিল 891, ক্রিউ অফ। এটা কিন্তু একটা অ্যাপ্রিভিয়েশন। অ্যাপ্রিভিয়েশন অনেক সময় দেখা যায় রুলস রেগুলেশন সাপোর্ট করে না, এমনিতেই যা আছে অ্যাপ্রিভিয়েট, সেজন্য বলি মুখস্থ করতে, ওগুলো কিন্তু ওইভাবে ইউজ হয়ে যায়। ক্রিউ অফ, এই ছিল নাম্বার ডি এর উত্তর। এবার চলো দেখি যে ই নাম্বারের উত্তরটা বা ই নাম্বার কোন লাইন নিয়ে আসে। At that time she was the largest ship। বলছে যে সেই সময় সে ছিল, অর্থাৎ টাইটানিক ছিল সবচেয়ে বড় জাহাজ। and was regarded as unsinkable।
মানে একেবারে ডুববে না, আনসিঙ্কেবল হিসেবে রিগার্ড করা হতো টাইটানিক। সেই সময় টাইটানিক ছিল সবচেয়ে বড় জাহাজ এবং এটাকে রিগার্ড করা হয়েছিল বা ওভাবে মূল্যায়ন করা হয়েছিল যে এটা একেবারে ডুববে না। সো তাহলে নাম্বার কি হতে পারে? একেবারে ডুববে না। এর উত্তর কি কেউ করেছো? এর উত্তর করার জন্য সময় দিচ্ছি, সবাই ঝটপট এর উত্তরগুলো লিখে ফেলো। আমি পয়েন্ট লেনে যাচ্ছি। The tragic sinking dash this red ship, অর্থাৎ এই যে জাহাজের যে ট্রাজিক সিঙ্কিংটা হয়েছিল, দ্য ট্রাজিক সিঙ্কিং ড্যাশ দিস গ্রেট শিপ, উপরের লাইনগুলো মুছে দিচ্ছি, যে শূন্যস্থানগুলো রয়ে গেল চেষ্টা করো উত্তর দিতে। কি হলো? দ্য ট্রাজিক সিঙ্কিং ড্যাশ this great ship will always be remembered. We will always be remembered because she went down, because she went down dash her, অর্থাৎ যে নাম্বার ক্লুটা চলে আসলো, ড্যাশ হার ফার্স্ট ভয়েস, অর্থাৎ তার এটা তার এই যে তার যে ট্রাজিক একটা এন্ডিং হয়েছিল, অর্থাৎ এই যে ডুবে যাওয়া টাইটানিক, এটা সবচেয়ে যেটা দুঃখজনক বিষয় ছিল, ট্রাজিক বিষয় ছিল এই কারণে যে এটা ছিল তার ফার্স্ট জার্নি, ফার্স্ট অ্যান্ড লাস্ট। সো আর এটা হচ্ছে তার ফার্স্ট ভয়েস ছিল। ড্যাশ হেভি লস, ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল, ড্যাশ হেভি লস। ড্যাশ লাইফ হুইচ ওয়াজ, ড্যাশ লাইফ হুইচ ওয়াজ যে ড্যাশ ইমাজিনেশন। প্যাসটা শেষ হয়ে গেল এখানে এসে। তো এখানে আসবো, তার আগে একটু দেখে নিই ই আর এফ এর উত্তরগুলো কি কি লিখলে। অবশ্যই এতক্ষণে ই আর এফ এর উত্তরগুলো লিখে ফেলেছো, আমি একটু কমেন্ট বক্সে দেখবো ই আর এফ এর উত্তর কি লিখেছো। তো ই এর উত্তর, এর উত্তর লিখেছে দেখতে পাচ্ছি রাফসান মোমিন অ্যাস। বোর্ড ক্লিয়ার না, চেষ্টা করছি ক্লিয়ার করার জন্য। এর উত্তর আমরা পেয়েছি অ্যাস। বাকি ক্লুগুলোর উত্তর দিয়ে ফেলো, অর্থাৎ শূন্যস্থানগুলো যারা যারা পারছো তারা উত্তরগুলো ঝটপট করে ফেলো। হ্যাঁ, রাফসান মোমিন এর উত্তর অ্যাস দিয়েছে। তাহলে ই এর উত্তর কি হতে পারে একটু দেখি। এফ এর উত্তর লিখে ফেলো। At that time she was the largest ship. সেই সময় টাইটানিক ছিল সবচেয়ে বড় জাহাজ, and was regarded dash unsinkable, as unsinkable মতো। এটাকে এমন ভাবে
ট্রিট করা হতো বা রিগার্ড করা হতো যে এটা একটা আনসিঙ্কেবল, অর্থাৎ এটা কখনো ডুববে না। মানে হচ্ছে রিগার্ড মানে কি? রিগার্ড মানে হচ্ছে বিবেচনা করা, আনসিঙ্কেবল মানে হচ্ছে ডুববে না এমন। তো অ্যাজ হলো উত্তর। দ্য ট্র্যাজিক সিঙ্কিং ড্যাশ দিস গ্রেট শিপ, এই যে জাহাজ এর, এই জাহাজের যে একটা ট্র্যাজিক সিঙ্কিং হয়েছিল এর, সেই এফ নাম্বার কিন্তু এর চলে আসছে। সো এফ এর উত্তর কি হতে পারে? দ্য ট্র্যাজিক সিঙ্কিং ড্যাশ, দ্য ট্র্যাজিক সিঙ্কিং ড্যাশ দিস গ্রেট শিপ, এফ নাম্বার এর, সেই এর অর্থে হবে এখানে উত্তর অফ। সেই এ যতবার আসছে ততবারই অফ হচ্ছে, সো আমাদের উত্তরটা হচ্ছে কিন্তু অফ, তাই তো? আচ্ছা, উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, এই যে ট্র্যাজিক সিঙ্কিং হয়েছিল সেটা সবসময়ের জন্য একেবারে মনে আছে এমন, ঠিক আছে? তো অনেকে বলছে স্যার দেখতে পাচ্ছি না, আসো তাহলে তোমাদের একেবারে একেবারে জুম করে বড় করে দেখাচ্ছি। তাহলে কি হলো যে ট্র্যাজিক উইল অলওয়েজ বি, কি হলো? উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, সবসময়ের জন্য মনে করা, একে মনে রাখার মতো ব্যাপার ছিল। বিকজ শি ওয়েন্ট, কারণ সে যে এই শি বলতে টাইটানিক জাহাজকে বলো, শি ওয়েন্ট ডাউন, এখানে ড্যাশ, শি ওয়েন্ট ডাউন ড্যাশ হার ফার্স্ট ভয়েস, এটা ছিল তার প্রথম ভয়েস, ঠিক আছে? এইচ নাম্বার ক্লু আসলো। ড্যাশ হেভি লস, একটা ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল, কারণ আমরা জানি প্রায় সবাই মারা গিয়েছিল, ক্রু এবং যারা প্যাসেঞ্জার ছিল। ড্যাশ লাইফ, হুইচ ওয়াজ, যেটা ছিল হুইচ ওয়াজ যে, ড্যাশ ইমাজিনেশন, যেটা ইমাজিনেশনের একেবারে কল্পনাতীত ছিল, তাই তো? এই অর্থে কিন্তু বলা হলো। সো পুরো বিষয়টাকে আমি কিন্তু তোমাকে শো করলাম, এবার নিশ্চয়ই ক্লিয়ার ছিল। তাহলে জি নাম্বার কি হবে? উইল অলওয়েজ বি রিমেম্বার বিকজ শি ওয়েন্ট ডাউন ড্যাশ আর ফার্স্ট ভয়েস, ওয়েন্ট ডাউন জি, ওয়েন্ট ডাউন এর পরে অন হয়, ওয়েন্ট ডাউন অন, ওয়েন্ট ডাউন অন হার ফার্স্ট ভয়েস, ওয়েন্ট ডাউন অন, অ্যাপ্রোপ্রিয়েট, ওয়েন্ট ডাউন অন, ওয়েন্ট ডাউন অন হার ফার্স্ট ভয়েস, যার সাথে ছিল অনেকগুলো ক্ষয়ক্ষতির ব্যাপার, উইথ হেভি লসেস, উইথ সাথে অনেক লস নিয়ে এসে তার এটা শেষ করেছিল, উইথ হেভি লসেস। আই নাম্বার কি হবে? জীবনের, মানে অনেকগুলো যে জীবন যারা ছিল ওখানে তো সবাই প্রায় মারা গিয়েছে, ওই জীবন জানমালের যে ক্ষতি হয়েছিল, জীবন এবং জানমাল এর, এবার নিশ্চয়ই একেবারে বুঝতে সমস্যা হচ্ছে না যে আয়ের উত্তরে কি হবে, কি হবে এর অর্থে আয়ের উত্তর কি হবে? বহুবার এটা মোটামুটি এসছে গত আজকে দুইটা প্যাসেজে। কি হবে? I am requiring for I and J, last of all I and J এর উত্তরগুলো কি হতে পারে? ঝটপট উত্তর লিখে ফেলো, তারপরে আমি শেষ করে দিচ্ছি। আই এর উত্তর হবে এর, এর অর্থে আমরা তো বারবার বলছি যে এর অর্থে অফ ব্যবহার করবো। সো অফই হলো হেভি লস অফ লাইফ হুইচ ওয়াজ ড্যাশ ইমাজিনেশন, যেটা কল্পনার অতীত ছিল, কল্পনার, মানুষের ধারণার বাইরে, কল্পনার অতীতে যে কল্পনা করতে পারে তারও মানে কল্পনার বাইরে ছিল। এই যে কল্পনার অতীত একটা বিষয়, সেই ক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন ইউজ করবো? দ্য লস অফ লাইফ হুইচ ওয়াজ ড্যাশ ইমাজিনেশন, কল্পনার অতীত ছিল। তাহলে যে নাম্বারের উত্তরটা কি হবে? ঝটপট লিখে ফেলো, আমাদের প্যাসেজটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে কি হবে যে নাম্বার? আই নাম্বার অফ। ওকে, থ্যাংক ইউ। আয়ের উত্তরগুলো পেয়ে গেছি। আয়ের উত্তরগুলো দিয়েছে, অনেকেই দিয়েছে। থ্যাংক ইউ এলিনা, রাফসান মমিন, মৌশিলা আক্তার, মোহাম্মদ মহিউদ্দিন, এরা সবাই আয়ের উত্তর অফ দিয়েছে। আয়ের উত্তর অফ ছিল। থ্যাংক ইউ। যে এর উত্তর কি হতে পারে? যে উত্তর অলরেডি আমরা পেলাম আউট অফ বলছে একজন।
আউট অফ, যেটা কি আউট অফ হবে, অন্য কিছু হতে পারে। আচ্ছা আমি কনফার্ম করছি যে এর উত্তরটা আউট অফ না। সো কি হতে পারে যে এর উত্তর, একটু ঝটপট লিখে ফেলো দেখি। যে আমি একটু হেল্প করছি। ড্যাশ অফ লাইফ হুইচ ওয়াজ ড্যাশ ইমাজিনেশন, অর্থাৎ যা কল্পনাতে ছিল, যে কল্পনার অতীত এমন একটা বিবেচনা আছে যেটা ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে এইটা আমার চিন্তার বাইরে, চিন্তার বাইরে, কল্পনার বাইরে, কল্পনার অতীত। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? যে একটা উত্তর পেয়েছি যেটা সঠিক নয়। সো একটা সঠিক উত্তরের জন্য অপেক্ষা করছি। যে নাম্বার চেষ্টা করছো অনেকে, যে এর উত্তরটা হবে বিয়ন্ড। বিয়ন্ড ইমাজিনেশন, বিয়ন্ড মানে ইমাজিনেশন মানে হচ্ছে যে কল্পনার অতীত ছিল। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে দুইটা প্যাসেজ দেখালাম কতদিনের মতোই। আবার নেক্সট ডেও আমরা প্র্যাকটিসটা চালিয়ে যাব। আসলে এগুলো প্র্যাকটিস বেশি বেশি না করলে আসলে হয় না। তো ওই যে কথায় আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তত। তো সেকেন্ড ব্যাচটা একটু ছোটো ছিল, প্রথম ব্যাচটা বড় ছিল দেখেছি, কিন্তু অনেকেই তোমরা উত্তর করার চেষ্টা করেছো এবং সঠিক উত্তর দিয়েছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এইভাবে আমরা প্র্যাকটিস চালিয়ে যাই। আর সবাই নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছো, থাকতে হবে, কিছু করার নেই, পরিস্থিতি ধৈর্য ধরে থাকতে হবে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। যারা আজকে মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখলে তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস অ্যান্ড ওয়েলকাম ফর মাই নেক্সট ক্লাস। হ্যাঁ, সবাইকে পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানানো হলো। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।